আন্তর্জাতিক ক্রিকেটের বিতর্ক মনে হয় এত সহজে শেষ হচ্ছে না। কেবলমাত্র এই দেশগুলোর মধ্যে যে সংকট চলতেছিল সেটা একটু স্তিমিত হয়েছে। এর মধ্যে নতুন বিতর্ক মাঠে চলে আসছে। শ্রীলঙ্কান ক্রিকেটার ভানুকা রাজাপাকসে তিনি দাবি করছেন যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা বিশেষ ধরনের ব্যাট দিয়ে খেলে। এটার মধ্যে কোনো বিশেষ কিছু নাই দাবিটার মধ্যে। সব দেশের ব্যাটসম্যানরাই বিশেষ ধরনের ব্যাট দিয়ে খেলে। আর যেহেতু পৃথিবীর সবচেয়ে ডমিনেটিং ব্যাট নির্মাতা কোম্পানি ইন্ডিয়ান, ফলে তারা একটু বিশেষ ব্যাট দিয়ে খেলবে এটাই স্বাভাবিক। কিন্তু রাজাপাকসে সরাসরি ইঙ্গিত দিচ্ছেন যে তারা ব্যাটে তাদের জন্য তৈরি করা ব্যাটে বিশেষ ধরনের রাবার ইউজ করা হয় সম্ভবত উইলোর ভেতরে, যেটা এই ব্যাটকে অবিশ্বাস্য শক্তিশালী করে তোলে। এবং রাজাপাকসের দাবি যে এটা ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা সবাই জানে। তারা যারা ইন্ডিয়ানদের ব্যাট ধরে দেখছে তারা সবাই জানে যে ওদের জুনিয়র সিনিয়র সবাই এরকম বিশেষ ধরনের ব্যাট ইউজ করে, যেটা পৃথিবীর কোথাও কিনতে পাওয়া যায় না। এটা শুধু তাদের জন্যই বানানো হয়। এখন রাজাপাকসের এই দাবি কি শুধুই ষড়যন্ত্র তত্ত্ব, নাকি এখানে সত্যি হওয়ার কোনো সুযোগ আছে? একেবারেই আনসায়েন্টিফিক একটা ব্যাপার কিনা, যেখানে আইসিসির ব্যাটের নিয়মকানুন খুব পরিষ্কার করে বলা আছে যে ব্যাট কেমন হইতে পারবে, কেমন হইতে পারবে না, এসব তো খুব পরিষ্কার বলা আছে। তাহলে এবং আইসিসি একটা ব্যাট পরীক্ষার একটা সিস্টেমও আছে। সব ক্রিকেটারের ব্যাট পরীক্ষা করা হয়। তাহলে সেটা ফাঁক গলে কি আদৌ এরকম কিছু করা সম্ভব? সম্ভব। সেই সম্ভবটা কিভাবে, সেই আলোচনাটা আজকে করি। এই আলোচনাটা জানতে গেলে আমাদের একটু বুঝতে হবে যে পৃথিবীর এই মুহূর্তে ইংলিশ উইলোর ব্যাটের যে মার্কেটটা, এইটা আসলে কি সিন্ডিকেটের ভিতর দিয়ে চলতেছে এবং এটা কারা নিয়ন্ত্রণ করতেছে এবং কিভাবে এই ব্যাটগুলোর এক্সক্লুসিভ একটা ভার্সন শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেটারদের জন্য আলাদা করে গোপন চেম্বারে তৈরি করা হয়। এই ব্যাপারগুলো জানলে বুঝবেন যে এখানে ডক্টরিংও সম্ভব। দেখেন, প্রতিযোগিতামূলক ক্রিকেট যে ব্যাটে খেলা হয় তার সিংহভাগই হচ্ছে ইংলিশ উইলো। উইলো গাছটা পৃথিবীর আরও অনেক জায়গায় হয়, কাশ্মীরে অনেক উইলো হয়, ঠান্ডা প্রধান যে কোনো জায়গায় উইলো গাছ বেশ ভালো হয়। কিন্তু এই যে সাফোক এবং এসেক্স কাউন্টিতে যে উইলোটা হয়, এই উইলোটার কোনো বিকল্পই পৃথিবীতে নাই। একটা সময় বিচিত্র ধরনের গাছের কাঠ দিয়ে ব্যাট তৈরি করা হতো। 1800 সালের একদম শেষের দিকে, 1870-70-এর দিকে একজন ইংলিশ ভদ্রলোক আবিষ্কার করলেন এই উইলো গাছটাকে আলাদা করে আইডেন্টিফাই করলেন যে এসেক্সের এই উইলো গাছটা দিয়ে দারুণ ব্যাট হয়। এটা দিয়ে হিট করলে এটা ওজন কম হয়, এইটায় টাইমিংটা খুব ভালো হয় এবং অনেক বেশি বাউন্স পাওয়া যায়, পিং পাওয়া যায়। এটাকে ব্যাটের ভাষায় বলে অনেক বেশি পিং পাওয়া যায়। মানে বলটাকে হিট করলে বলটা অনেক জোরে যায়। এরপরে ইংলিশটা মোটামুটি পৃথিবীর যেখানে গেছে সেখানে ঠান্ডা যেখানে দেখছে, যে জায়গায় একটু বরফ পড়ে, এই ইংল্যান্ডের ওই সাফোক বা এসেক্সের সঙ্গে একটু এলাকাটার মিল আছে, সেখানে ওই উইলোর বীজ লাগাইছে, উইলোর চারা লাগাইছে। ফলে সারা পৃথিবীতেই উইলো তৈরি হয়। উইলো গাছ আছে, কাশ্মীরে আছে, আমাদের দেশেও দু চারটা উইলো গাছ আছে, কিন্তু বড় হয় না ওগুলো। কারণ ওই যে আমাদের দেশে তো ওই রকম ঠান্ডা পরিবেশ নাই, ওই যে ওয়েদারটা ডিমান্ড করে। কিন্তু কাশ্মীরে তো আছেই, বহু জায়গায় আছে। কোনো উইলো ওই সাফোক এবং এসেক্স কাউন্টিতে যে বিশাল ফাঁকা এলাকায় যে উইলো হয় ওটার ধারে কাছে পৌঁছাতে পারে না। ওটাতে কতগুলো বৈশিষ্ট্য আছে। আপনি যখন অরিজিনাল ইংলিশ উইলোর একদম এ গ্রেডের ব্যাট দেখবেন, ওখানে দেখবেন যে ব্যাটের ভিতরে কতগুলো দাগ, যেটা আমাদের এখানে যে আমরা ষাঁড়ের দাগ বলি কাঠে, ওরকম দাগ থাকে। ওই দাগটা আসলে ঠিক করে দেয়, ওটাকে ওরা বলে গ্রেইন। এই গ্রেইনটা ঠিক করে দেয় যে পৃথিবীর কোন উইলোটা বেস্ট। তো ওইখানে সর্বোচ্চ গ্রেইনওয়ালা উইলোটা পাওয়া যায় ওই এসেক্স এবং সাফোক কাউন্টিতে। এবং এটা নিয়েই আসলে পৃথিবী জুড়ে এক ধরনের মনোপলি করতেছে একটা ব্রিটিশ সংস্থা এবং একটা ইন্ডিয়ান সংস্থা। এবং এই মনোপলিটার কারণেই আসলে ব্যাটে একটা এক্সক্লুসিভ বা ফিশি ব্যাপার কিন্তু তৈরি হয়েছে। মানে আপনি যদি একটু বাতাসে কান পাতেন, তাহলে ভানুকার এই যে অভিযোগ, এত বড় অভিযোগ, সত্যি হোক বা না হোক, ব্যাট নিয়ে একটা ফিশি কাণ্ড কারখানা চলে। এটা আপনি একটু ক্রিকেটারদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। আপনার পকেটে যদি কোটি টাকাও থাকে, তাহলে আপনি বিরাট কোহলি যে ব্যাট দিয়ে খেলতেছে, স্টিভেন স্মিথ যে ব্যাট দিয়ে খেলতেছে বা ক্রিস গেইল যে ব্যাট দিয়ে খেলছে, এগুলো পাবেন না। এগুলো আপনাকে দেওয়াই হবে না। এগুলা শুধু টাকায় বিক্রি হয় না।
এগুলো একটা বিশেষ ক্লাস মেইনটেইন করা হয়, বিশেষ একটা সিন্ডিকেট মেইনটেইন করা হয়। তারা ছাড়া ওই কাঠগুলোতে অত বেশি গ্রেইনওয়ালা কাঠ এবং অত পিংওয়ালা কাঠ একদম কাচের মতো শব্দ হয়। টং করে আপনি টোকা দিলেও টের পাবেন যে এটা একটা অন্য জিনিস। এটা কাঠ বলেই আপনার মনে হবে না। এত চমৎকার জিনিস। টোকা দিবেন টং করে একটা শব্দ হবে। ওই জিনিসটা আসলে সাধারণ ক্রিকেটারদের নাগালের অনেক বাইরে। এটা টাকা দিয়ে কেনা যায় না। এই ফিশি ব্যাপারটা বা এক্সক্লুসিভনেস ব্যাপারটা বুঝতে গেলে আপনাকে একটু এই যে উইলো কাঠের মনোপলি, সাপ্লাই চেইনের মনোপলিটা একটু বুঝতে হবে। সারা পৃথিবীতে উইলো চাষ কিন্তু এখন তো আর ওই আগের মতো পাহাড়ের ডালে একা একা উইলো হয়ে থাকবে, ওখান থেকে লোকেরা কেটে আনবে, ওই সিস্টেম নাই। ওই সিস্টেম কয়েক শত বছর আগে শেষ হয়ে গেছে। এখন যারা উইলো কাঠ সরবরাহকারী, বিশ্বের সবচেয়ে বড়, তারা সবাই নিজেদের মতো করে উইলো চাষ করে। এই সবাই বলাটা আসলে একটু অন্যায় হলো। কারণ একসময় সবাই ছিল। একসময় ইংল্যান্ডে বহু উইলো চাষী ছিল। ছোট, ছোট ১ একর, আধা একর জায়গা নিয়ে উইলো গাছ লাগায়া বসে আছে। এরকম চাষীও ছিল, আবার ১০০ একর, ১৫০ একরের চাষীও ছিল। আ এর ভিতরে কিছু বড় কোম্পানি ছিল। আবার ওই যে বললাম ব্যক্তিগত পর্যায়ে উইলো চাষ হতো, এরকমও ছিল। কিন্তু ব্যাপারটা আস্তে, আস্তে ওই যে বড় পুঁজি আস্তে, আস্তে ছোট পুঁজিরে খাইতে, খাইতে এমন অবস্থা হচ্ছে, এখন পৃথিবীতে এই ইংলিশ উইলো, এই সাফোক আর এসেক্সের ইংলিশ উইলোর এটা 90% বাজার একটা কোম্পানি নিয়ন্ত্রণ করে। এই কোম্পানিটার নাম জেএস রাইট অ্যান্ড সন্স। এরা মোটামুটি উইলো এদের বাইরেও প্রচুর চাষ হয়। কিন্তু যে এক্সক্লুসিভ উইলোটা, এই উইলোটার যত জায়গা, এই জায়গা তারা কিনে ফেলছে। মানে এসেক্স এবং সাফোক কাউন্টিতেই তো ওই এক্সক্লুসিভ উইলোটা তৈরি হয়, জন্মায়। ওইটা যত জায়গায় হওয়া সম্ভব তার প্রায় সব জায়গা এই প্রতিষ্ঠানটা কিনে ফেলছে। হাজার হাজার একর জমি তারা কিনে ফেলছে। একই সঙ্গে আশেপাশে যারা ছোট চাষি ছিলেন, কিন্তু একদম আদিকাল থেকে অরিজিনাল উইলো চাষ করে আসতেছেন, তাদের জায়গা জমিগুলো কিনে ফেলছে এরা। এবং এরা একটা কাজ করছে, এদের বীজটা একদম যাতে অমিশ্র থাকে, সেজন্য রীতিমতো একটা আলাদা বীজ সংরক্ষণাগার করছে। এক গাছ থেকে আরেক গাছ জন্মালে সেই গাছকে তারা রাখে না, সে গাছ কেটে ফেলে, তুলে ফেলে। তারা প্রতি বছর নতুন করে অরিজিনাল বীজ, যেটা আবার তারা সংরক্ষণ করে, নতুন করে উৎপাদন করে, ওই বীজ রোপণ করে প্রতি বছর জেনুইন গাছ, একেবারে সঠিক ডিএনএর গাছ তারা ওখানে নিশ্চিত করে। এটার ফলে তাদের ওই উইলোতে কোনো মিশ্রণ ঘটে না। অন্যান্য চাষীদের উইলো বিভিন্ন জাতের উইলোর সঙ্গে মিশে টিশে ওইগুলো তাদের অরিজিনালিটি হারাইছে। কিন্তু এই প্রতিষ্ঠানটা সেটা হতে দেয় নাই। এবং যেহেতু সাফোক আর এসেক্সের বাইরে উইলোর এই ভার্সনটা ওরকম হয় না, ফলে এই জায়গার সিংহভাগটা তারা কিনে নিছে। এখন এই জায়গাটায় আরও কতগুলো প্রাকৃতিক ব্যাপার আছে, যে কারণে উইলোটা আরও এক্সক্লুসিভ হয়ে উঠতেছে, আরও এক্সক্লুসিভ হয়ে উঠছে। উইলো গাছ আপনি লাগাইলেন, চাষ করলেন, পরের বছর কাইটা নিয়ে ব্যাট বানাইলেন, এরকম কোনো সহজ সূত্র নাই। উইলো গাছ থেকে ব্যাট বানানোর, ভালো ব্যাট বানানোর, গ্রেড ব্যাট বানানোর মতো কাঠ পাইতে গেলে আপনাকে ন্যূনতম ১২ বছর, আর যে ব্যাটগুলোতে এই যে বিরাট কোহলিরা খেলেন, এগুলোর জন্য আপনাকে ২০ বছর পর্যন্ত ওয়েট করতে হবে। মানে একটা বীজ লাগাইলেন, চারাটা জন্মালো, এরপরে আপনাকে ২০ বছর ওয়েট করতে হবে। এটা কোনো শর্টকাট নাই, কোনো শর্টকাট নাই। ১২ বছর, ১৩ বছরেও আজকাল উইলো গাছ অনেকে কেটে ফেলতেছে। যারা ওই যে ছোট চাষী আছে, তারা কেটে ফেলতেছে। এবং এতে যে কম গ্রেইনের যে উইলোগুলো বাজারে আসতেছে, এগুলো টেকে না, পিং ভালো না, ওজন বেশি, ফলে এগুলোর তেমন কোনো বাজার দরও নাই। আপনাকে মিনিমাম ১৫ বছর ওয়েট করতে হবে শুধুমাত্র এ গ্রেডের ক্লিপ পাওয়ার জন্য। ওই যে কাঠের টুকরোটা যেটা কেটে সমিলে যেটাকে টুকরো, টুকরো করা হয় একটা ব্যাটের ব্লেড বানানোর জন্য, ওটাকে বলে ক্লিপ। এই ক্লিপ পাওয়ার জন্য আপনাকে মিনিমাম, মানে এ গ্রেড ক্লিপ পাওয়ার জন্য মিনিমাম ১৫ বছর, আর একদম এ প্লাস গ্রেডের ক্লিপ পাওয়ার জন্য ২০ বছর ওয়েট করতে হবে। এইবার এই জিনিসটাকে প্রসেসিং এও ন্যাচারাল একটা টাইম দিতে হয়। আপনি যদি তাড়াহুড়া করে মার্কেটে ছাড়তে চান, আপনি তাহলে ১ সপ্তাহ থেকে ২ সপ্তাহের মধ্যে এটা ওভেনে শুকায় বাজারে ছেড়ে দিতে পারেন। সেটা দিয়েও যে এখন আপনি ২০ বছর ওয়েট করে গাছটা কাটছেন। কাটার পরে ২ সপ্তাহ ওভেনে শুকায়, ওভেনের বাতাসে শুকায় বাজারে ছাড়লেন। ভারী হয়ে যাবে ব্যাট। ব্যাটের ভেতরের যে কোষগুলো, এই কোষগুলো ঠিকমতো দানা বাঁধবে না। গ্রেইন বেশি কিন্তু ব্যাটের পিং কম। এই সমস্যা হয়ে যাবে।
তাহলে কি করতে হবে? মিনিমাম ১ বছর এটা আপনাকে ওই যে রোদ, হাওয়ায় ফেলে রাখতে হবে। ইংল্যান্ডে কিন্তু মাথায় রাখবেন যে ১ বছর রোদে রেখে দেওয়া মানে হচ্ছে প্রতি মুহূর্তে ওইটাকে আপনার চোখে রাখতে হবে। কখনো তুষার পড়ে কিনা, কখনো বৃষ্টি হয় কিনা, তাহলে আবার ক্লিপটা নষ্ট হয়ে যাবে। ফলে প্রতি মুহূর্তে চোখে রাখা ওইটাকে যাতে রোদে, তাও অল্প রোদে, তীব্র রোদে থাকলে আবার নষ্ট হয়ে যাবে, কাঠ ফেটে যাবে। এইভাবে যত্ন নিয়ে আপনাকে এ প্লাস গ্রেডের জন্য একটা কাঠকে ক্লিপকে ১ বছর হাওয়া খাওয়াইতে হবে। ন্যাচারাল হাওয়া। ওভেনে দেওয়া যাবে না। ওভেনে দিলেই ওই যে বি গ্রেডে নেমে যাবে কাঠটা। এখন এই যে বিশাল কালেকশনটা তারা করতেছে, এই কালেকশনের ব্যাট কোথায় যায়? এই কালেকশনের ক্লিপগুলো কোথায় যায়? এটা কিনে নেয় মূলত পৃথিবীর বড়, বড় কোম্পানিগুলো। একই সঙ্গে বলে রাখি যে উইলোর চাষ এবং ব্যবসা কিন্তু আরো কয়েকটা প্রতিষ্ঠান করে। তার ভেতর গান অ্যান্ড মুর, ওদেরও বেশ ভালো ব্যবসা আছে, কিন্তু এই জেএস রাইট অ্যান্ড সন্স এর আশেপাশেও না। বললাম না, মানে এ ক্যাটেগরি থেকে শুরু করে এ প্লাস, এ প্লাস প্লাস ক্যাটেগরির ক্লিফের ৯০% সরবরাহ করে জেএস রাইটস। একসময় গান অ্যান্ড মুরের খুব আধিপত্য ছিল, সেটা ওই যে আমাদের লিপু ভাইয়ের সময়। লিপু ভাইদের সময়, ওই সময় আমাদের ঢাকায় গান অ্যান্ড মুরের কাঠ আসতো এবং গান অ্যান্ড মুর আবার নিজে ব্যাট বানাতো। মানে এই জেএস রাইটের মতো শুধু ক্লিপ বানায় ছেড়ে দিত না। জেএস রাইট যে ক্লিপটা বানায়, এই ক্লিপটা কারা কেনে? এই ক্লিপটা বিশ্বের সব বড় ব্যাট নির্মাতা প্রতিষ্ঠান কেনে। পাকিস্তানে সিএ কেনে, পাকিস্তানে আরও ১-২টো প্রতিষ্ঠান আছে। ইন্ডিয়ায় অন্তত ৫-৬টা প্রতিষ্ঠান আছে যারা মূলত মিরাট এই এলাকাটায় যাদের কারখানা, তার ভিতরে সবচেয়ে বড় প্রতিষ্ঠান এসএস, এছাড়া এসজি আছে, আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে। কিন্তু আমরা আলোচনাটা রাখবো ওদিকে জেএস রাইটস, এরপরে ইন্ডিয়াতে আসার পরে এসএস। এখন এই জেএস রাইটের সঙ্গে এসএস এর একটা গোপন চুক্তি আছে, ফার্স্ট চয়েস চুক্তি। এসএস কিন্তু খুব বেশি পুরনো প্রতিষ্ঠান না। একসময় তো উপমহাদেশের যাবতীয় ব্যাট নির্মাতা প্রতিষ্ঠানের হাব ছিল হচ্ছে শিয়ালকোট। পরে ভারত ভাগাভাগির পরে সিএ বা যেসব পাকিস্তানি মালিকানাধীন যেসব প্রতিষ্ঠান, ওরা শিয়ালকোটেই থেকে গেল। আর এসজির মতো যারা, এরা চলে আসলো মিরাটে। মিরাটে এসে তারা তাদের মতো ব্যবসা শুরু করলো। এসএস ব্যবসা শুরু করছে অনেক পরে, কিন্তু এসএসই এখন মাফিয়া হয়ে গেছে। এখন এসএস আবার যেটা করছে, এসএস এই জেএস রাইটের সঙ্গে একটা এক্সক্লুসিভ ডিল করছে যে তোমার যখনই ক্লিপের নতুন লট আসবে, ওই ক্লিপ থেকে সেরা কার্ডগুলো, সেরা ক্লিপগুলো আমি বাছাই করে নেব। এখন এসএস এর বা যারা বিশেষজ্ঞ কার্ড বোঝেন, উইলো বোঝেন, এরকম দল সার্বক্ষণিক ইংল্যান্ডে যাচ্ছে। ওখানে শুকানো, বাতাসে শুকানো কার্ড দেখতেছে, পরীক্ষা করতেছে, ওর থেকে শীর্ষ কার্ডগুলো সব লাখ লাখ কপি চলে আসতেছে ইন্ডিয়া এসএস এর গোডাউনে। এই হচ্ছে মূল সাপ্লাই চেইনটা। এর বাইরে দেখেন যত কোম্পানির ব্যাট আপনি দেখেন, সিএ বলেন, এসজি বলেন, যা দেখেন সব আসলে এসএস এর উচ্ছিষ্ট ব্যাট। দেখেন পৃথিবীতে টোটাল উইলো সাপ্লাই সীমিত, খুবই সীমিত। সেখান থেকে সিংহভাগ বাছাই করে নিয়ে যাচ্ছে আগে এসএস, তারপরে যা থাকতেছে এটা ছড়াচ্ছে বাইরে। কিন্তু মজাটা হচ্ছে আপনি বাজারে যে কোম্পানিরই ব্যাট দেখেন না কেন, সেটা এসএস দেখেন, সিএ দেখেন, আর এসজি দেখেন, রিবক দেখেন, যা দেখেন সব কিন্তু একই স্ট্যান্ডার্ড। এসএস ওই যে খুব বাছাই করে যে ক্লিপগুলো আনতেছে, ওগুলো আপনি বাজারে পানই না। ওগুলো তাহলে কোথায় যায়? ওইখানটাই আসলে এই যে ভানুকা রাজাপাকসে যে অভিযোগটা করছে, এখানকার মূল সূত্রটা। সেটা হচ্ছে এই ক্লিপগুলো যখন লম্বা এই ব্রডার বাছাই করা ক্লিপগুলো এই মিরাটে গিয়ে পৌঁছায়, পৌঁছানোর পরে এটা শুরু হয় সূক্ষ্মতর গ্রেডিং। ৫টা গ্রেডে গ্রেডিং করা হয়। ঘোষিতভাবে টপ লেভেলের যে ব্যাটগুলো ইউজ হয় সেগুলোর ভেতরে আছে এ প্লাস, এ, বি, সি। এই ৩টা ক্যাটাগরি মূলত ইন্টারন্যাশনাল বা এই যে ফার্স্ট ক্লাস ক্রিকেট পর্যন্ত ইউজ হয়। ইন্টারন্যাশনালের টপ স্টাররা এ প্লাসের নিচে নামেন না। টপ স্টার বলতেও এখানেও একটু পার্থক্য আছে, সেটা পরে বলতেছি। আর মাঝারি স্টার, ছোট স্টার, এরা এ ক্যাটাগরির উইলো ইউজ করেন। আর বি, সি এগুলো মূলত ডোমেস্টিকের জন্য। এটা ডোমেস্টিকে ইউজ করে ডোমেস্টিক ক্রিকেটাররা। কিন্তু এই যে এ প্লাস ক্যাটাগরি, এখানে একটা রহস্য আছে। এমনিতে আপনি এ প্লাস ব্যাট এই এসএস এর শোরুমে বা এস এর শোরুমে এ প্লাস ব্যাট সবার পাবেন। সি এরও পাবেন। সি এ তো এখন বাংলাদেশেও ফ্র্যাঞ্চাইজি করছে, তামিম ইকবাল নিয়ে আসছে। কিন্তু আপনি যদি টপ লেভেল ব্যাট চান, যেটাকে অলিখিতভাবে এ প্লাস প্লাস বলা হয়,
এই A++ আপনি কিনতে পাবেন না। এটা কোথাও নাই। এইটা পেতে গেলে আপনার একটা লবিং করতে হবে। এটা শুধু এসএস এর ক্ষেত্রে সত্যি না, এটা সবার ক্ষেত্রে সত্যি। ইভেন সি এর ক্ষেত্রেও এটা সত্যি। কারণ আমাদের দেশের ক্রিকেটাররা একটু যারা জুনিয়র বা মিড লেভেলের ক্রিকেটাররা ওরা খুব হাহাকার করত। এখন সি এ তামিম এখানে আনার পরে হাহাকারটা আছে কিনা জানি না, যে ওরা টাকা থাকলেও ওরা একটা টপ লেভেল ব্যাট A+ ব্যাট পায় না। কারণ A+ ব্যাট তো ওই যেটা তারকারা ইউজ করে ওটা তো ইয়েতে বিক্রি হয় না, শোরুমে বিক্রি হয় না। ওটা তাহলে কিভাবে পাওয়া যায়? ওটা পাওয়া যায় হচ্ছে একটা ক্লাস পর্যন্ত সরাসরি কোম্পানিগুলো অর্ডার নেয়। ওই কাস্টমাইজেশন অনুযায়ী তামিম ইকবাল পায়, এটা সাকিব আল হাসান পায়। এই ধরনের তারকারা কোম্পানিতে কেউ গিয়ে অর্ডার দেয়, নিজের কাস্টমাইজেশনটা বলে আসে যে আমার ব্যাটের ওজন এতটুকু হইতে হবে, এই হইতে হবে, ওই হইতে হবে। এর ভিতরে সূক্ষ্ম, সূক্ষ্ম চেঞ্জ করার সুযোগ আছে বৈধভাবেই। সেগুলো করে। আর একেবারে ওই ক্যাটেগরির কিছু রেডিমেড ব্যাট থাকে। ওটা পেতে গেলেও আপনাকে ওরকম কাউকে ধরতে হবে। আমাদের দেশে সবাই সি এর ওই ব্যাটগুলো আনতো হচ্ছে একসময় তামিমরে ধরে পড়ে। যে তামিম ভাই আমার জন্য একটা ব্যাট এনে দেন না, আমি টাকা দিয়ে দিব। সাধারণত জুনিয়র বা নারী ক্রিকেটাররা এটা চাইলে তামিম টাকা নিত না। আর তামিমের কাছ থেকে তামিমের গিফট পাওয়া ব্যাট দিয়ে আমাদের এজ লেভেল এবং নারী ক্রিকেটাররা অনেকেই জীবন পার করে দিছে। তামিম ওই সিএ থেকে আসার সময় এদের প্রত্যেকের চাহিদা অনুযায়ী ব্যাট এনে দিত। এইটা অনেকেই করছে। আবার সাকিব যেমন একসময় সাকিব রিবকের ব্যাট ইউজ করত। রিবক কিন্তু এসএস থেকে ব্যাট বানায় নাই। রিবক নিজে ব্যাট বানায় না। ফলে সাকিব বহু তরুণ ক্রিকেটারের জন্য শপিং করে দিত। অর্ধেক দামে ব্যাট কিনে দিতে পারত। এখন এইটুক পর্যন্ত তো ওপেন সিক্রেট যে পৃথিবীর সব বড় স্টাররা এবং যেহেতু এই মার্কেটটার আবার সিংহভাগ এসএস এর দখলে, সব বড় স্টাররা মূলত এসএস এর ক্লিফ এবং এসএস এর ম্যানুফ্যাকচার্ড ব্যাট ইউজ করে এবং তারা সেটা করে ও যে গোপনভাবে ওখানে যায়, গিয়ে ওখানে তাদের ট্রায়াল দেয় প্রথমে, যে কোন ব্যাটটা সবচেয়ে ভালো লাগতেছে তাদের কাস্টমাইজেশন অনুযায়ী প্রথমে প্রোটোটাইপ বানানো হয় অনেকগুলো। তার ভিতরে যেটা সবচেয়ে সুইট হয় সেই ব্যাটটা বলে আসে, সই দিয়ে দেয় ওটার উপরে। ধরেন ধোনি যে ব্যাটটা ইউজ করবে, ধোনি সই দিয়ে আসলো, এবার ওই ব্যাটটা অনুযায়ী তার জন্য ব্যাট বানাতে থাকবে। যতক্ষণ না পর্যন্ত সে আবার নেক্সট কোনো চেঞ্জ আনে তার ব্যাটে, ততক্ষণ পর্যন্ত কোম্পানি এই ব্যাটটা বানাতে থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে গুঞ্জন যেখানে এ পর্যন্ত তো সবাই জানে। এই পর্যন্ত যা বললাম একদম উইলো কালেকশন থেকে শুরু করে A++ ক্যাটাগরি, কাস্টমাইজড ক্যাটাগরি এ পর্যন্ত সবাই জানে এবং এখানে লুকানোর কিছু নাই। কিন্তু একটা গুঞ্জন বহুকাল ধরে বাজারে আছে যেটা এই যে ভানুকা রাজাপাকসে প্রথমবারের মতো হিট করছে এই দরজাটায়, নক করছে। বহুকাল ধরে সবাই জানে যে ইন্ডিয়ার কিছু টপ ক্রিকেটার এমন একটা ক্যাটাগরির ব্যাট ইউজ করে যেটা পৃথিবীর কেউ জানে না। A++-এরও উপরে, A++-এরও উপরে। এই উইলোটার সন্ধানও পৃথিবীর কেউ জানে না, এটা কেউ ইউজ করতে পারে না, এটা কেউ হাতে পায় না কখনো। এখন এটা নিয়ে ২ রকমই আছে। একটা হচ্ছে যে না এটা বৈধ। একদম বৈধভাবে ওখানে ও একই উইলো, একই আ গ্রেইন, একই ওজন, একইভাবে প্রসেস করা উইলোরেও আবার অনেক রকম ডিফারেন্স তৈরি করা সম্ভব। সেটা কিভাবে? এমনিতে উইলো দিয়ে যদি আপনি খেলেন, উইলো কাঠ কেটে এনে ব্যাট বানায় যদি নিজে খেলেন, বল কোথাও যাবে না। বল ধাপ করে ব্যাটের মধ্যে ঢুকে যাবে। উইলো কাঠ কিন্তু খুব নরম কাঠ। উইলো আসলে এত শক্ত কাঠ না। হালকা বলেই ওর গুরুত্ব। তাহলে উইলো অত শক্ত আচরণ করে কিভাবে? এইটার জন্য হিউজ প্রেশার মেশিনে, হাইড্রোলিক প্রেশার মেশিনে উইলো কাঠকে চাপ দিতে, দিতে, দিতে সংকুচিত করে ফেলা হয়। এরকম মোটা একটা কাঠকে চেপে আপনি যেটা দেখেন ব্যাট এরকম পুরু, এরকম আনা হয়। এই চাপটা কোন জায়গায় কতটুকু দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, কোন চাপটা সর্বোচ্চ স্পিডে একবারে দেওয়া হবে, এগুলোর উপরে নির্ভর করে ব্যাটের ভিতরের যে আঁশগুলো, এই আঁশগুলো কত লেয়ারে ভাগ হচ্ছে। ভিতরে আঁশগুলো ছিঁড়ে ভুড়ে নতুন করে মিশ্রণে পরিণত হয়ে যায়। ভিতরে আর সলিডনেসটা থাকে না। আমরা যেরকম সলিড কাঠ ভাবি, আপনি ওইটা যদি এক্স-রে করেন তাহলে আর ওই সলিডনেসটা পাবেন না। ভিতরে দেখবেন আঁশগুলো একদম আলাদা হয়ে শক্ত হয়ে মিশে গেছে। এখন এই জায়গাটায় এটা করতেই হবে, এটা করতেই হবে। এটার ভিতরেও অবৈধতা কিছু নাই। আপনার ওই হাইড্রোলিক প্রেসের জিনিসটা প্রেস করতেই হবে। এবং ওই প্রেস করার সময় আবার হচ্ছে ওই যে সুইট স্পটটা
একেকজনের সুইট স্পট এক এক জায়গায়। যেমন মহেন্দ্র সিং ধোনির সুইট স্পট অনেক ব্যাটের সামনের দিকে, আবার বিরাট কোহলির মাঝামাঝি, কারোর আরেকটু ওপরে। সুইট স্পট কার কোথায় থাকবে? সুইট স্পট মানে ওই জায়গায় বেশি চাপ দিতে হবে। ওই জায়গাটায় হচ্ছে আপনার পিং হবে বেশি। ওই জায়গায় বল লাগলে বেশি দূর যাবে। সুইট স্পট চেঞ্জ করার জন্য প্রেশার কম বেশি করার দরকার আছে। এই কাজগুলো তো হয়ই। এই জায়গাটায় একটা রহস্যের জায়গা হচ্ছে, ভানুকা যেভাবে বলছে যে রাবারের স্তরণ লাগানো, এটা প্রায় অসম্ভব। এটা প্রায় অসম্ভব, কারণ হচ্ছে প্রতিটা টুর্নামেন্টের আগে, প্রতিটা বায়োল্যাটারাল সিরিজের আগে ম্যাচ রেফারি সবগুলো ব্যাট চোখে দেখেন। আর ম্যাচ চলাকালে আম্পায়ার কিন্তু র‍্যান্ডম ব্যাট চেক করতে থাকেন। আম্পায়ারের কাছে একটা গেজ মেশিন থাকে, মাঝে, মাঝে ব্যাট এর ব্যাটটা একটু নেয়, ওর ব্যাটটা একটু নেয়। সবার ব্যাট চেকিং এর পরেই থাকে। যদি ভাবেন যে একদমই চেক হয় না, তা না, চেক হয়। ফলে ব্যাটে ওপরে আপনি যদি একটা রাবারের প্রলেপ লাগান, লাগায় তার উপরে আবার উইলোর একটা স্তর দেন, তারপরে ওটা ধরা পড়ে যাবে। এই কাজ করবে বলে মনে হয় না। যদিও মানে যেভাবে চেক করা হয় গেজ দিয়ে এবং চোখ দিয়ে, তাতে এই কাজ করলেও আসলে ধরা পড়বে না। এতে এটা করার দরকারও নাই। ও যেটা বলতে চাইছে ভানুকা, সেই কাজটা করার এর চেয়ে অনেক দক্ষ উপায় এই বিরাটে আছে, এসএস এর কাছে আছে। সেটা ২ টা উপায়ে করা হয়। একটা হচ্ছে এর ভিতরে রেজিন ইনজেক্ট করা হয়। রেজিনটা ঠিক ইনজেক্ট করা হয় না, বায়বীয় রেজিনের চেম্বারে এই উইলোটাকে প্রেস করার পরে ঢুকায় দেওয়া হয়। ঢুকায় দিয়ে ওইখানে ভয়াবহ একটা বাতাসের চাপ তৈরি করা হয়। ফলে আপনারা জানেন কাঠের ভেতরে বিন্দু, বিন্দু ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে রেজিন ঢুকতে থাকে। ঢুকে একসময় সে আণবিক গঠনের সঙ্গে মিলে যায়। কিন্তু ব্যাটটার পিং বেড়ে যায় অনেকেতে। স্থিতিস্থাপকতা অনেক বেড়ে যায়। এটা মোটামুটি রেগুলার প্র্যাকটিস, কিন্তু অবৈধ। এটা রেগুলার প্র্যাকটিস। এর সঙ্গে যেটা ভয়ংকর বলে অনুমান করা হয়, যেটা আসলে রাবার বলতে সম্ভবত ভানুকা যেটা বুঝাতে চাইছেন যে রাবার ফিল্ডটা কোত্থেকে আসে। মানে পিংটা স্প্রিং এর পর্যায়ে চলে যায়। আপনি যখন ব্যাট দিয়ে বলকে হিট করতেছেন, তখন মনে হচ্ছে ব্যাট আসলে ব্যাটের ভিতরে বোধহয় স্প্রিং লাগানো। আমরা বলি না অনেক সময় যে গেইল মারে মনে হয় যে ব্যাটে বোধহয় স্প্রিং লাগানো, এত জোরে যায় বল। এই ফিলটা আসে কোত্থেকে? বা ভানুকা যে বলল যে ওদের ব্যাট ধরলে মনে হয় উপরে একটা ভিতরে একটা রাবার লাগানো আছে। এই ফিলটা হচ্ছে আসলেই তরল রাবার ইনজেকশনের একটা জনশ্রুতি বহুকাল ধরে আছে। যে এসএস তার স্পেশাল কাস্টমারদের জন্য তরল রাবার ইনজেক্ট করে। কোত্থেকে ইনজেক্ট করে? ইনজেক্ট করে হচ্ছে ব্যাটের ব্লেড এবং ব্যাটের যে গ্রিপ, এই দুটো কিন্তু আলাদা জিনিস। ব্লেডটা হচ্ছে উইলোর, গ্রিপটা সাধারণত কেন বা বেতের হয়। এখন ওই গ্রিপটা বসে তো ভি আকারে কেটে ঢুকায় দেওয়া হয়। ওই ভি এর সোজাসুজি ড্রিল করে একদম পুরোটা জুড়ে আপনি চাইলে ভিতর থেকে উইলো টেনে বের করে আনতে পারেন। এবং এটা খুব সফিস্টিকেটেড মেশিন দিয়ে করা হতে পারে। এরপরে ওই উইলোটারে রিপ্লেস করতে পারেন আপনি তরল রাবার দিয়ে। করার পরে আবার যদি ওকে প্রেস মেশিনে দেন, দিয়ে ওকে যদি ওই হাইড্রোলিক প্রেসিং করেন, তাহলে ওই রাবারটা ঠিক কোন পরিমাণে মিশছে ওইটা আপনি আর এক্স-রে করে বা স্ক্যান না করে ধরতে পারবেন না। ওটা কোনো রকম চোখের পরীক্ষায়, হাতের পরীক্ষায় আর ধরা পড়বে না। ও বিন্দুতে, বিন্দুতে মিশে যাবে ওই রাবারটা। ফলে রাবারের কোনো প্রলেপ আছে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। কিন্তু এই জিনিসটা আমরা বহু আগে থেকে শুনি যে এসএস এর এরকম কিছু গোপন কারিকুরি আছে, যেখানে রাবার ইনজেক্ট করা হয়। রাবার সরাসরি প্রলেপ না, ইনজেকশন আকারে এটার ভিতরে ঢুকায় দেওয়া হয়। সেটাও ওই যে গ্রিপের ওখান থেকে ছিদ্র করে ড্রিল করে উইলো বের করে এনে, কাঠ বের করে এনে তার বদলে রাবার ঢুকানো হয় এবং ওই পুরো জিনিসটারে কম্প্রেসারে দিলে, আবার হাইড্রোলিক মেশিনে দিলে ওই রাবারটা পুরো উইলোর সঙ্গে মিশে যায়। এই মোটামুটি সায়েন্সটা, যদি ডক্টরিং হয়। ব্যাড ডক্টরিং তো আগেও হইছে। ব্যাড ডক্টরিং নিয়ে বিতর্কও হয়েছে। খোদ রিকি পন্টিং এর বিপক্ষে ব্যাড ডক্টরিং এর অভিযোগ আসছে। এখন বল ডক্টরিং নিয়ে অনেক কথা আছে, কারণ বলের ডক্টরিংটা চোখে দেখা যায়। ব্যাটের ডক্টরিংটা চোখে দেখা যায় না। ডেনিস লিলি একবার স্টিলের ব্যাট নিয়ে খেলতে নামছিলেন। দ্যাট ওয়াজ ফান। মানে উনি এটা করছিলেন ওনার একটা বন্ধুর কোম্পানির প্রচারের জন্য। স্টিলের ব্যাট দিয়ে মারলে মোটেও বল দূরে যাবে না। স্টিলের ব্যাট দিয়ে বরং বল পিটানো খুব কঠিন। কিন্তু এছাড়া আরো অনেক রকম ডক্টরিং এর চেষ্টা করা হয়েছে। রিকি পন্টিং এর জন্য একবার ব্যাট তৈরি করা হয়েছিল। পেছনে গ্রাফাইট বসায় দেওয়া হয়েছিল। পেছনে গ্রাফাইট বসায় দিলে বলে ব্যাটের পিং বাড়ে। এছাড়া নানা রকম অভিযোগ বিভিন্ন সময় উঠছে। এমনকি ভেতরে স্প্রিং জাতীয় জিনিস বসানোর অভিযোগ উঠছে। কোনোটা প্রমাণ হয় নাই আজ পর্যন্ত। এসএস নিয়ে এই যে গুঞ্জনগুলো আছে বাজারে, দেখেন এসএস এই কারণে এত আলোচিত। এক তো উইলো, ইংলিশ উইলো ব্যাটের 90% বাজার ওদের নিয়ন্ত্রণে।
ওই জেএস রাইটস থেকে শুরু করে ওদের নিয়ন্ত্রণে, এই মনোপলি চেইন। দ্বিতীয় কথা হচ্ছে পৃথিবীর সব বড় ব্যাটসম্যান এবং ইন্ডিয়ার সব ব্যাটসম্যান ঘুরে ফিরে এসএস এর ব্যাট ইউজ করে। এদের ভিতরে খুব সামান্য আছে হচ্ছে সিএ এবং এসজির ব্যাট ইউজ করে। আপনি দেখবেন অনেকে রিবকের ব্যাট ইউজ করতেছে, আপনি দেখতেছেন রিবকের সিল মারা। রিবক নিজে ব্যাট তৈরি করে না। রিবক যখন এটা শুধু রিবক না, নিউ ব্যালান্স, নিউ ব্যালান্সও তো বড় ক্রীড়া সামগ্রী নির্মাতা, ওদেরও কোনো ব্যাট ম্যানুফ্যাকচারিং ইয়ে নাই, সিস্টেম নাই। এখন নিউ ব্যালান্সের ব্যাট দিয়ে তো খেলে স্টিভেন স্মিথ। আপনি ভাবতে পারেন যে স্টিভেন স্মিথ বোধহয় অন্য একেবারে এদের চেনের বাইরে, মোটেও না। স্টিভেন স্মিথের জন্য নিউ ব্যালান্স যে অর্ডারটা নেয় ওটা তারা সরাসরি রেফার করে দেয় এসএস এ। স্টিভেন স্মিথ চলে যায় এসএস এর কারখানায়, ওখানে গিয়ে তার ডিমান্ডগুলো বলে আসে। ক্রিস গেইল যেমন একসময় বোধহয় রিবক ইউজ করতো, পরে এসএস ইউজ করতো। যাই হোক, ওর ব্যাটটাও এসএস এর কারখানায় ইউজ হয়। এমনকি এরকমও গুঞ্জন আছে যে এসজির ব্যাট দিয়ে খেলতেছে বলে জানে সবাই, আসলে ওই ব্যাটটাও তৈরি হয় এসএস এর কারখানায়। মানে তারা এখানে মনোপলির একটা চূড়ান্ত করছে, এবং তাদের ওখানে একটা গোপন গবেষণাগার আছে যেখানে এই জাতীয় এক্সপেরিমেন্টাল ব্যাট তৈরি হয়, এরকম একটা গুঞ্জনও বহুকাল ধরে আছে। মহেন্দ্র সিং ধোনির নিয়ে এই গুঞ্জনটা সবচেয়ে বেশি ছিল যে তার জন্য যে ব্যাটটা তৈরি হয়, এই ব্যাটটাই কিছু একটা ডক্টরিং করা হয়, কোনোদিন প্রুফ করা যায় নাই। প্রুফ করা যায় নাই মানে এটা কখনো চ্যালেঞ্জডও হয় নাই। দেখেন, এইটা যদি আপনাকে প্রুফ করতে হয় তাহলে ব্যাটটা স্ক্যান করতে হবে। আপনার যার ব্যাট সন্দেহ হয় যে এদের ব্যাটে ডক্টরিং আছে, ব্যাট স্ক্যানিং করতে হবে। এবং এখন প্রযুক্তি এমন লেভেলে গেছে বললে বিশেষজ্ঞরা মনে করেন যে এটা শুধু স্ক্যানিং এ ধরা পড়বে কিনা সন্দেহ, এটা হয়তো কেটে দেখতে হবে। এখন এই কাজ তো রোজ দিন করাও সম্ভব না, আর সবার সাহসেও কুলাবে না যে একজন আম্পায়ার হুট করে মনে করলো যে অভিষেক শর্মা এত বড় বড় ছক্কা মারতেছে এগেইনস্ট দ্য স্পিন, কেমনে এত পাওয়ার কিভাবে জেনারেট হচ্ছে, কাটো ওর ব্যাট। এই কথা বলার মতো সাহস এই পৃথিবীতে কয়টা আম্পায়ারের আছে? এটা তো আসলে ওই ইকোসিস্টেমই পৃথিবীতে শেষ হয়ে গেছে। ফলে বিষয়টা আসলে কোনোদিন সমাধান হবে নাকি ভানুকা রাজাপাকসারে নিয়ে হাসাহাসি চলতে থাকবে সেটা জানি না। কিন্তু এইটা খুবই সম্ভব একটা ব্যাপার, খুবই সম্ভব একটা অভিযোগ। কিন্তু রাজাপাকসে যেভাবে বলছে যে রাবারের একটা পোলে হয়তো লাগায় দেওয়া আছে, এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। এত স্থূল কাজ এরা আর করার জায়গায় নাই। এরা অনেক সফিস্টিকেটেড লেভেলের জালিয়াতি শিখে গেছে এখন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।